ফিরে এলাম আবার টিম রকান কাশকান। আজকে একটা জিনিস নিয়ে একটু ডিসকাস করি, সেটা হচ্ছে খুব মজার একটা কথা মনে হলো যে পেট ভালো যার মন ভালো তার। আগে আমি ছোটবেলায় শুনতাম যে ওয়ে টু আ ম্যানস হার্ট ইজ থ্রু হিজ স্টামাক। এখন সেটা হয়ে গেছে পেট ভালো যার মন ভালো তার। তো এই যে পেট ভালো যার মন ভালো তার, এর পিছনের রহস্যটা কি? আমি কৌশিককে একটু বলবো। কৌশিক, তুমি আজকে আমাদেরকে এর পিছনের রহস্যটা বলো, যে রিয়েলি হোয়াট ইট মিনস যখন ওয়ে টু দ্য ম্যানস হার্ট ইজ থ্রু হিজ স্টামাক বলতেন আগে। নিশ্চয়ই সেটা কোনো একটা কনটেক্সটেই বলা হতো, রিয়েলি নট থ্রু ফর লাভ অনলি, বাট অন্য কোনো কনটেক্সট। তুমি একটু সেটা নিয়ে প্লিজ বলো আমাকে। আহ, যে প্রভাবটা বললেন ওটা আদতে গ্যাস্ট্রোনমিক্যাল ছিল। আর এটা ডেফিনেটলি অন্য জিনিস। পেট ভালো যার মন ভালো তার, এই যে পার্টিকুলার ফ্রেজটা এখন ডাক্তাররা একটু হয়তো ইয়ার্কির ছলে মাঝে মাঝে ব্যবহার করেন, এর কিন্তু একটা বিরাট বড় ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স মানে কিরকম, সত্যি সত্যি যার পেট ভালো তার মন ভালো। তার কারণ পেট সম্পূর্ণ পেট নয়, মানে স্টমাক বা লিভারের দিকটা ছেড়ে দিয়ে আমরা যদি আমাদের ইন্টেস্টাইনের দিকটা দেখি, মানে অন্ত্র যেটাকে বলে, এই ইন্টেস্টাইনে কিন্তু একটা আহ অদ্ভুত জগৎ চলে। অদ্ভুত জগৎ মানে কিরকম, আলাদা একটা জগৎ। আলাদা একটা জগৎ। এই ইন্টেস্টাইন আর আমাদের ব্রেন একে অপরের সঙ্গে লিঙ্কড হয়ে আছে ও, একটা পার্টিকুলার নার্ভ দিয়ে, দ্যাট ইজ ভেগাস নার্ভ। এই লিঙ্কিংটা একটা অদ্ভুত কাজ করে। ধরুন আপনার পেট ভালো, মানে আপনার এন্টারিক সিস্টেম, ইন্টেস্টাইনাল যে পার্টটা সেটা খুব ভালোভাবে ফাংশন করছে। আমরা কিন্তু পেট ভালো বলতে অ্যাকচুয়ালি ওটাই বুঝি, কারণ মানে পেট পরিষ্কার বলতে আমরা আমাদের বাওয়েল ক্লিয়ার প্রপারলি হচ্ছে কিনা এটা বুঝি। তার মানে পেট বলতে কিন্তু আমরা আদতে ইন্টেস্টাইনটাই বোঝাই। আমরা কিন্তু কখনো মানে জেনারেল টার্মেও লিভার বা স্টমাককে বোঝাই না। লিভার বললে লিভার বলবো, পেট বলবো না। আচ্ছা, হ্যাঁ, সুতরাং লোকে কারেক্ট। বলে আমার লিভারটা খারাপ বা লিভারটা ঠিক মতো চলছে না, কখনো বলে না আমার পেট ঠিক মতো চলছে না। পেট বলতে কিন্তু আমরা ওই পার্টটাকেই অ্যাকচুয়ালি বোঝাই। তো সেই এই যে পেটের পার্ট বা ইন্টেস্টাইনাল পার্ট, আমাদের অন্ত্রের যে জগৎটা, এই জগৎটা সামহাউ ব্রেনের সঙ্গে কানেক্টেড হয়ে আছে ওই ভেগাস নার্ভ দিয়ে। ফলে পেট যদি ভালো থাকে, ভেগাস নার্ভের থ্রু দিয়ে সেই ইম্পালসটা ব্রেনে গিয়ে ব্রেনে কিন্তু সেই খবরটা যায় যে পেট ভালো আছে। ফলে সেই খবরটা পেয়ে ব্রেনও ভালো থাকে। মানে ওই ভালো থাকার অনুভূতিটা ব্রেন পায় ওখান থেকে। সুতরাং পেট যদি ভালো থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মন ভালোই থাকবে, অটোমেটিক্যালি ভালো হয়ে অটোমেটিক্যালি যায়। ভালো থাকবে। আচ্ছা, আচ্ছা কৌশিক, এটার থেকে একটা কথা মনে হলো। আহ, আজকাল খুব সেকেন্ড ওয়ার্ডটা ইউজ হচ্ছে সবকিছুতে। আমি যেমন আমার ট্রাভেলের ইয়েতে দেখেছি, লাইফ অ্যাজ এ ট্রাভেলার দেখেছি বিভিন্ন জায়গায় চেইন অফ রেস্টুরেন্ট সেকেন্ড ওয়াইফ বলে। আম, তুমি আমাদের প্যাক অফ হ্যাকস এপিসোডে তুলে এনেছিলে সেকেন্ড হার্ট, সোলিয়াস মাসল। এরকম কি সেকেন্ড ব্রেন বলে কিছু বলবে? সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড হার্ট নিয়ে আমরা অল্প একটু ডিসকাস করেছি। ওটা হয়তো ভবিষ্যতে আর একটু বেশি ডিসকাস করবো। ব্যাক অফ অ্যাক্সে অলরেডি বলা হয়েছে হ্যাঁ। সেকেন্ড ব্রেন আছে। সেকেন্ড ব্রেন এটাই, এই যে আমাদের এন্টারিক নার্ভাস সিস্টেম বা ইন্টেস্টাইনের মধ্যে কিন্তু প্রায় 10 কোটি নার্ভ সেল থাকে। বিলিভ ইট অর নট, 10 কোটি নার্ভ সেল থাকে। এই 10 কোটি নার্ভ সেল যে ইন্টেস্টাইনাল সিস্টেমের মধ্যে আমাদের রয়েছে, এটাকে এন্টারিক নার্ভাস সিস্টেম বলা হয়। এই নার্ভাস সিস্টেমটা মানে একটা কালেকশন অফ নার্ভ সেল হলেই সেটা নার্ভাস সিস্টেম হবে। তো সেই নার্ভাস সিস্টেমটা কে আদতে চিকিৎসা বিজ্ঞানে সেকেন্ড ব্রেন বলা হয়, কারণ সত্যি কথা বলতে ব্রেনে নার্ভ সেল আছে আর এই ইন্টেস্টাইনের এই পার্টিকুলার পার্টটাতে নার্ভ সেল আছে। তো নার্ভ সেল থাকলে সেটাকে আপনাকে নার্ভাস সিস্টেম বলতেই হবে। সেই হিসেবে এটা সেকেন্ড ব্রেন। তাহলে বুঝলাম একটা সেকেন্ড ব্রেন হলো। একটা তুমি বললে ভেগাস নার্ভ। হোয়াট ইজ দিস ভেগাস নার্ভ? এটা এটা কি?
আহ, এবং যেহেতু এটা তুমি বললে হচ্ছে দ্য মেইন কানেকশন বিটুইন ব্রেন অ্যান্ড দ্য স্টামাক, এটা কি ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন, হ্যাঁ ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন, এটা কি কোনো মানে শুধু ভালো মেসেজই পাঠাচ্ছে, বা শুধু যেন ভালো মেসেজ পাঠায় এটুকুই আমি কি করে এনশিওর করব, খারাপ মেসেজ যেন না পাঠায়, মনটা যেন খারাপ না হয়ে যায় পেটটা খারাপ হলে? টেকনিক্যালি আমরা চাইবো সেটা। ভেগাস নার্ভ প্রবাবলি দ্য লংগেস্ট ফাইবার, নার্ভ ফাইবার হিসেবে যদি আমরা দেখি, ব্রেন থেকে ইন্টেস্টাইন পর্যন্ত অনেকটা ডিস্টেন্স একসঙ্গে কভার করে। ভেগাস নার্ভ নিয়ে আমরা প্যাক অফ অ্যাক্সে অল্প একটুখানি ডিসকাস করেছিলাম যে ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করার হুম। কি কি হ্যাকস হতে পারে, খুব সহজভাবে কি কি হ্যাকস হওয়া সম্ভব আর কি সেগুলো। এই ভেগাস নার্ভ কিন্তু আমাদের সত্যি সত্যি আমাদের দর্শক বন্ধুরা এটা জানবেন যে ভেগাস নার্ভকে যদি আমরা কোনোভাবে অ্যাক্টিভেট করতে পারি তাহলে কিন্তু আমাদের ওই সময় মানে যে সময়টায় অ্যাক্টিভেট করছেন সেই সময় মন ভালো থাকবেই। এবার সেটা যেভাবেই অ্যাক্টিভেটেড হোক না কেন, অনেক রকম ভাবে একটা অ্যাক্টিভেট করার উপায় আছে। প্যাকোফ্যাক্সে আমরা হয়তো একটা দুটো খুব সহজ উপায় বলেছি। আহ, এখানে আমরা আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইনের ভেতরের জগৎটা নিয়ে একটু জানবো। আহ, সেখানে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে। এটাও বিশ্বাস হবে কিনা আমি জানি না, মানে আমরা আমাদের সাধারণত ধারণা ব্যাকটেরিয়া খুব খারাপ এবং সেটা বাইরের পরিবেশে থাকে, সেটা যেন খাবারের সঙ্গে আমাদের মুখে না ঢুকে পড়ে বা অন্য কোনো ভাবে যেন না ঢোকে, কিন্তু ব্যাকটেরিয়া শুধু খারাপই হয় না, ভালো ব্যাকটেরিয়াও প্রচুর আছে। এবং ওই ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়ার একটা জগৎ পুরোপুরি ওই অন্ত্র বা ইন্টেস্টাইনের মধ্যে কিন্তু থাকে। এবার সেই ভালো ব্যাকটেরিয়া গুলোর সংখ্যা, সংখ্যা বলতে আমি একটা জিনিস একটু স্পেসিফাই করে দিই। ফাংশনাল নাম্বার মানে যে সংখ্যাটা কাজ করছে, মানে শুধু সংখ্যা হিসেবে আছে এবং কাজ করছে না তাহলে কিন্তু হবে না। ফাংশনাল নাম্বার বা কাজ করছে অ্যাক্টিভ নাম্বার, যেটা সেই অ্যাক্টিভ নাম্বার অফ গুড ব্যাকটেরিয়া যখন বেশি হয়ে যায় অন্ত্রে এবং তারা যখন ভালোভাবে ফাংশন করতে পারে, তারা যখন ব্যাড ব্যাকটেরিয়া গুলোকে আউট নাম্বার করে দেয় সংখ্যার দিক থেকে এবং তারা যথেষ্ট ভালোভাবে ফাংশন করছে, এই কন্ডিশনে কিন্তু ভেগাস নার্ভ একটা ভালো অনুভূতি, ভালো থাকার অনুভূতি, এই অনুভূতিটা ব্রেনে পাঠায়। ভেগাস নার্ভ সাধারণভাবে রিল্যাক্স করে আমাদের, মানে রেস্ট অ্যান্ড ডাইজেস্টের একটা পার্ট। হুম। তো রেস্ট অ্যান্ড ডাইজেস্ট ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা রিল্যাক্সড হলে আমরা রেস্টে আছি মনে মনে করি। হুম। আনরেস্ট কথাটা কিন্তু যখন অ্যাংশাস থাকি তার সঙ্গে আমার যুক্ত। শরীরটা অস্থির হ্যাঁ, লাগছে, কিরম অস্থির একটা লাগছে। লাগছে, ভালো রেস্ট, লাগছে একটা না। মানুষ রেস্টেও আছে এবং অ্যাংশাস আছে, এটা কিন্তু সম্ভব নয়। তো রেস্ট একটা মাইন্ডসেট, হুম, কোনো পার্টিকুলার পশ্চার নয়। আর রেস্টের সঙ্গে ডাইজেস্ট আমরা পরে কোনো সময় হয়তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব, তখন এখানে আসবো, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড যেটা, সেটাকে অ্যাক্টিভেট করার একটা উপায় হচ্ছে ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করা। এবার ভেগাস নার্ভ যেহেতু অন্ত্রের সঙ্গে এভাবে যুক্ত হয়ে আছে, অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলো যদি খুব ভালোভাবে ফাংশন করতে থাকে তাহলে ভেগাস নার্ভের থ্রু দিয়ে আমাদের ব্রেনে যে মেসেজটা যাবে সেটা হচ্ছে আমি ভালো আছি, সিম্পলি। তাহলে তুমি বলছো যে ব্যাকটেরিয়া মানেই খারাপ নয়? আমরা জানতাম ব্যাকটেরিয়া মানেই রোগ তৈরি করে দিল, ওরে বাবারে। তাহলে এই ভালো ব্যাকটেরিয়াকে আমি কিভাবে আরো বাড়াবো, এবং আম, সেইটাকে কিভাবে আমি মেনটেন করব যে ভালো ব্যাকটেরিয়া যেন ভালোভাবেই থাকে, আমাকে যেন একটুতেই পেট খারাপ হলো আমাকে ওই আগে ছোটবেলায় এন্টারোকুইনাল ছিল এখন নরফ্লক্স হয়েছে, এইসব ওষুধের দ্বারস্থ যেন না হতে হয়, তার জন্য আমার এই ভালো ব্যাকটেরিয়া যে তুমি বলছো এটা কিভাবে আমি বজায় রাখবো? এই এই যে একটা মিথ যে ব্যাকটেরিয়া ইজ অলওয়েজ হার্মফুল, এইটাকে একটু ব্রেক করে একটু বিস্তারিত বলো কৌশিক প্লিজ, অ্যালং উইথ তোমার ভেগাস নার্ভের ইন্টারঅ্যাকশন বা ইন্টারলকিং, পুরোটাকে একটু বিস্তারিত বলো যাতে আমার বন্ধুরা একটু ভালো বোঝে, সিম্পলিফাই করে। ভালো ব্যাকটেরিয়াকে কি করে ঠিক রাখা যায় বা তাদেরকে ফাংশনাল রাখা যায়, খুব সহজ ভাষায় বলতে গেলে তারা যেন কর্মক্ষম থাকে, ভালো ব্যাকটেরিয়ারা কর্মক্ষম থাকে এবং খারাপ ব্যাকটেরিয়ার এফেক্টটাকে চাপা দিতে পারে। হুম। সবার আগে আমরা যার ভালো চাই
তাকে খাইয়ে পরিয়ে রাখতে হয়। একদম। এটা হচ্ছে একদম বেসিস, মানে পরিবারের মানুষ থেকে শুরু করে এই আমাদের দেহের ভেতরের ব্যাকটেরিয়া, পরিবারের মানুষকে যেমন আমরা খাইয়ে দাইয়ে ভালো করে রাখি, ঠিক সেরকম ভাবেই আমাদের শরীরের ভেতরের যে এই বন্ধুরা, এই ভালো ব্যাকটেরিয়া, এদেরকেও খাইয়ে পরিয়ে রাখতে হয়। এদের না একটা পার্টিকুলার ধরনের খাবার এদের খুব পছন্দ। আহ সেই খাবারের একটা টেকনিক্যাল নাম আছে, আজকাল হয়তো অনেকে জেনে গেছেন, প্রিবায়োটিক্স। হুম। এই প্রিবায়োটিক্স আপনি যত সাপ্লাই দেবেন, তত এই গুড ব্যাকটেরিয়ারা সেগুলো খেয়ে বাঁচবে। কলা, রসুন, পেঁয়াজ এগুলো আমাদের একেবারে মানে উম রোজকার খাবার জগৎ যেটা, সেখান থেকে এগুলো আছে। এছাড়া যে কোনো সবুজ শাকসবজি এবং আহ, দানাশস্য যেখান থেকে আমরা ডায়েটারি ফাইবার পেতে পারি, এই ডায়েটারি ফাইবার কিন্তু আদতে প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে। মানে একটা বড় সেকশন ডায়েটারি ফাইবারের তারা কিন্তু প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে এবং এই ভালো ব্যাকটেরিয়া গুলোকে ফিড করে। হুম। মানে ভালো ব্যাকটেরিয়া নিউট্রিশনের জায়গা হচ্ছে এইটা। আর ভালো ব্যাকটেরিয়া সাপ্লাইও দিতে হয়, তার কারণ কি, মানে ব্যাকটেরিয়ার লাইফ সাইকেল তো আছেই, এছাড়াও আহ, অনেক রকম কারণের জন্য, স্ট্রেস আছে এবং আরো নানা ধরনের কারণের জন্য আমাদের ভালো ব্যাকটেরিয়া গুলো মারাও যায় রেগুলারলি। সুতরাং আচ্ছা। রেগুলারলি কিন্তু শরীরে ভালো ব্যাকটেরিয়া সাপ্লাই দেওয়াটা খুবই দরকার। এবার ভালো ব্যাকটেরিয়া আমরা কিভাবে সাপ্লাই দিতে পারি, সেটাও খাবারের মাধ্যমে। হুম। সেটাকে এই টার্মটা প্রায় সবাই জানেন, মানে দর্শক বন্ধুরা প্রায় সবাই জানেন, প্রোবায়োটিক্স। এই প্রোবায়োটিক্স টার্মটা ভীষণ চলছে এখন, প্রায় সবাই জানেন। সহজতম হচ্ছে টক দই। হুম। এছাড়া কিমচি আছে, আরো কিছু কিছু আছে আপনারা সবাই জানেন। যে কোনো ফার্মেন্টেড ফুড, যে কোনো ফার্মেন্টেড ফুডই মোটামুটি ভাবে গুড ব্যাকটেরিয়া শরীরে সাপ্লাই দেয়। টক দইটা খুব সহজে পাওয়া যায়, আমি সেই জন্য সেটা বললাম। যদি রেগুলার টক দই খাওয়ার অভ্যেস থাকে কারোর, তার গুড ব্যাকটেরিয়ার সাপ্লাইয়ের অভাব হবে না। এবার গুড ব্যাকটেরিয়া যদি সাপ্লাইড হয় প্রপারলি, তারপর তাদের কিন্তু খাইয়ে পরিয়ে রাখাটা আমাদের দায়িত্ব। তার জন্য প্রিবায়োটিক সাপ্লাই দিতে হবে, মানে এই ধরনের খাবার যেগুলো বললাম সেগুলো সাপ্লাই দিতে হবে। তার মানে ডায়েটে কি কি থাকা দরকার বুঝতে পারছেন, মানে টক দই অবশ্যই, এবং সম্ভব হলে যদি কারোর কোনো সমস্যা না থাকে, পেঁয়াজ, রসুন, কলা, যদি সমস্যা না থাকে, আমি আবারও বলছি, কোনো রকম স্বাস্থ্যগত সমস্যা যদি না না থাকে, তাহলে পরে এইগুলো সাপ্লাই দেবেন। এছাড়া সবুজ শাকসবজি, যে কোনো ধরনের ডায়েটারি ফাইবার সাপ্লাই দেয় এমন জিনিস, দানা শস্য, হুম, যে কোনো ধরনের এই জিনিসগুলো, প্রিবায়োটিক আর প্রোবায়োটিক, এই দুটো ধরনের খাবারের যে ব্লেন্ড, এইটাই কিন্তু আদতে আমাদের এই অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াদের সাম্রাজ্যটাকে রক্ষা করে। কৌশিক, তার মানে এই যে আমরা সবসময় বলতাম না একটা, মানে সিমস লাইক আ মিথ টু মি, এখন তুমি বলার পরে যে রসুন খেও না, পেঁয়াজ খেও না, ওরে বাবা রসুন পেঁয়াজ দিয়ে খাবার খাওয়া, একটা এন্টায়ার, আই মিন আই এম সরি, আমি কালচারালি কিছু বলতে চাইছি না, কিন্তু একটা এন্টায়ার দিন ও আহ, রসুন পেঁয়াজ খাওয়া যাবে না, অমুক দিন রসুন পেঁয়াজ ছোঁয়া যাবে না। তার মানে এগুলো মিথ অ্যাকচুয়ালি, যে রসুন পেঁয়াজ বা আহ, আহ, ঝালওয়ালা উম, সবজি তরকারি যা আছে, এগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। এরকম আমাকে তুমি 5টা মিথ বলবে যেটাকে আমরা ব্রেক করব, যে আম, আহ, যেমন রসুন পেঁয়াজ আমি বললাম, এরম আর কোনো তুমি কি মানে 5টা, মানে সরি আই ডোন্ট মিন 5টাই গুনে গুনে 1 2 3 4, কিন্তু আর কি মিথ আছে যেগুলোকে আমরা ভাঙতে পারি এই এই ডিসকাশনের থ্রুতে, যে প্রোবায়োটিক বুঝলাম, শসা কলা রসুন পেঁয়াজ, সরি প্রিবায়োটিক শসা কলা রসুন পেঁয়াজ, প্রোবায়োটিকের দই বা কিমচি বললে, আমি জানি আমার কিছু অবাঙালি বন্ধু আছে, তারা কাঞ্জি খায়, কাঞ্জি বানায়। একদম একদম, আমার, ফার্মেন্টেড ফুড হলেই চলবে। হ্যাঁ আমার ভীষণ ফেভারিট কাঞ্জি জিনিসটা। আম, এরকম আর কোনো মিথ আছে যেটা তুমি আমাদেরকে হ্যাঁ, একটু মিথ শেয়ার প্রচুর। করবে? আমি মিথ বাস্টার এপিসোডস আমরা করব, সেখানে আমরা এগুলো বলবো। ইনফ্যাক্ট আর কি আরো প্রচুর মিথস আছে। বিজ্ঞান না, শর্মিষ্ঠাদি, একদিক থেকে খুব নিষ্ঠুর, তারা আমাদের আবেগ অনুযায়ী চলবে না। মানে বিজ্ঞান বিজ্ঞানের নিয়মেই চলবে। একদম। আমরা যদি বিজ্ঞানের নিয়মটা না মানি আমাদের আবেগগত কারণে বা অন্য কোনো কারণে,
তাহলে আমাদের ক্ষতি হবে, কারোর কিচ্ছু হবে না। বিজ্ঞান কিন্তু এই ব্যাপারটাতে একদম নির্বিকার। রসুন পেঁয়াজ যদি কারোর হজম করতে সমস্যা না হয়, যদি হজমের সমস্যা থাকে তাহলে, বা অন্য কোনো ক্লিনিক্যাল রিজন আছে এরকম কিছু, যে কোনো পার্টিকুলার একজন মানুষের কিছু রোগ আছে যেখানে এই জিনিসগুলো ডাক্তার খেতে বারণ করেছেন, এই পার্টিকুলার যে রেস্ট্রিক্টেড কন্ডিশনটা, এর সেটা বাইরে, হ্যাঁ, আলাদা। এর বাইরে কিন্তু খেতে কোনো সমস্যা নেই এবং খাওয়া উচিত অ্যাকচুয়ালি, উচিত, আচ্ছা। উচিত। মানে সেটা ওই এমনিতে প্রচুর তেল মশলা দিয়ে না না কষিয়ে না না, নয়। রিচ নয়, রিচ তো কখনো সকাল খাওয়া যেতেই পারে, কিন্তু রেগুলার বেসে নয়, রেগুলার বেসে এটা কিন্তু ঢোকা দরকার শরীরে। মানে প্রিবায়োটিক্স এর একটা খুব ভালো সোর্স এগুলো আরো আছে, মানে যেগুলো বললাম সবই, হুম, মানে ডায়েটারি ফাইবার সাপ্লাই দিচ্ছে, এরকম যে কোনো কিছুই তাই। কিন্তু মিথ নিয়ে বলছিলেন, আমি একটা মিথ দর্শক বন্ধুদের বলতে চাই, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খেলেই, একটা দেখবেন পুরোপুরি অ্যান্টিবায়োটিকের কোর্স করলে তারপরে পেট খারাপ হওয়াটা অনিবার্য প্রায়। হুম, লুজ মোশন হয়, এসব হয়। তো এগুলো আহ, সাধারণভাবে সবাই ধরে নেয় যে একটা অ্যান্টিবায়োটিক কোর্স করেছি তো সেই কারণের জন্য হয়েছে। অ্যান্টিবায়োটিক রেসপন্সিবল, নো ডাউট, মানে কিভাবে রেসপন্সিবল আমি বলছি, কিন্তু এটা না ঠিক সেই অর্থে পেট খারাপ নয়। এটা কি হয় আমি বলছি, অ্যান্টিবায়োটিক যেহেতু ব্রড স্পেকট্রামে ব্যাকটেরিয়া মারে, মানে ওরা কোনো স্পেসিফিক ব্যাকটেরিয়া দেখে মারে না, মানে আচ্ছা। ও অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া মারার জন্যই তৈরি হয়েছে। যা পাবো ব্যাকটেরিয়াল তাই খাবো। ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কন্ট্রোল করার জন্যই তৈরি হয়েছে। তো ওরা ব্যাকটেরিয়া মারে, হ্যাঁ, মানে যা পাবে। এই ব্রড স্পেকট্রাম অ্যাপ্লিকেশনটা যেহেতু সব ব্যাকটেরিয়াই মেরে দেয় শরীরে, খারাপ ব্যাকটেরিয়াও মারে, ভালো ব্যাকটেরিয়াও মারে। এবার ভালো ব্যাকটেরিয়া যদি মরে যায় তাহলে ডাইজেশনটা করাবে কি? মানে অন্ত্রের যে পার্টিকুলার কাজটা সেটা তো হবে না। হুম, হুম। সেটা যেহেতু হবে না, সেহেতু কিন্তু লুজ মোশন এই ব্যাপারটা খুব স্বাভাবিক। যে কোনো প্রোবায়োটিক সাপ্লিমেন্ট তখন আর খাবার দিয়ে হবে না, কারণ খাবারের মানে ওই ক্ষমতা নেই যে ওই জিনিসটাকে, লুজ মোশন হচ্ছে সেটাকে রেস্টোর করতে পারবে। খাবার মানে টক দই জাতীয় খাবার নর্মাল কন্ডিশনে খুব ভালোভাবে গুড ব্যাকটেরিয়া সাপ্লাই দেবে, কিন্তু ওই কন্ডিশনটাতে কোনো প্রোবায়োটিক সাপ্লিমেন্ট যেটা ডাক্তার রেকমেন্ড করবেন সেটা খেয়ে রেস্টোর, মানে আবার গুড ব্যাকটেরিয়া শরীরে অনেকটা পরিমাণে ঢুকিয়ে দিতে হবে। এইটাই একমাত্র ওই পেট খারাপের একমাত্র কারণ, গুড ব্যাকটেরিয়া মরে মরে যাওয়া, বাইরে থেকে গুড ব্যাকটেরিয়া সাপ্লাই যথেষ্ট পরিমাণে দিলেই আবার ঠিক হয়ে যাবে। ওটা গotcha. আদতে পেট খারাপই নয়। বুঝলাম। আচ্ছা কৌশিক, এই যে প্রিবায়োটিক, পোস্টবায়োটিক এই কথাগুলো বলো, এইগুলোর বাইরেও কি আর কোনো টার্ম হ্যাঁ, আছে? টার্ম আজকাল এত প্রচুর কিছু আছে। আসে। প্রিবায়োটিক, প্রোবায়োটিক নিয়ে তো আমরা অলরেডি কথা বলেছি। পোস্টবায়োটিক ব্যাপারটা কি জানেন? পোস্টবায়োটিক জিনিসটা উম, আহ, কিছু পার্টিকুলার ওই গুড ব্যাকটেরিয়া গুলো যখন কাজ করতে শুরু করে তখন কিছু পার্টিকুলার প্রোডাক্ট তৈরি করে, শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, এই এই একটা পার্টিকুলার জিনিস যেটা কিনা এরা তৈরি করে ওই প্রসেসটাকে মেনটেন করার জন্য। তো সেগুলোকে পোস্টবায়োটিক বলে। পোস্টবায়োটিক নিয়ে আমি খুব বেশি কিছু বলছি না, কারণ ব্যাপারটা ভীষণ টেকনিক্যাল হয়ে যাবে। অত কিছুর প্রয়োজন নেই। সাধারণ দর্শক বন্ধুদের জন্য যেটা আরো বেশি প্রয়োজন সেটা হচ্ছে সাইকোবায়োটিক্স। আচ্ছা, সাইকোবায়োটিক্স। হ্যাঁ, সাইকোবায়োটিক্স আমরা একদম শুরু করেছিলাম মন ভালো থাকা নিয়ে, মানে হ্যাঁ, মন ভালো রাখে পেট। একদম। তো সেই ব্যাপারটা নিয়ে সাইকোবায়োটিক্স টার্মটা আজকাল চিকিৎসা জগতে ভীষণভাবেই চলছে। সাইকোবায়োটিক্স কিছুই না, সেই প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের একটা কম্বিনেশন, যেটা ডাক্তার ঠিক করে দেবেন। আমি আবার বলছি, ডাক্তার ঠিক করে দেবেন, ওটা কিন্তু নিজে নিজে ঠিক করা যায় না। একজনের মেন্টাল হেলথ খারাপ যে কোনো কারণ হতে পারে, সেটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, ডিপ্রেশন হতে পারে। সাধারণত আমরা দেখি মাইল্ড টু মডারেট এটা ভীষণ ভালো কাজ করে, কিন্তু তাও আবার স্পেসিফাই করে দিচ্ছি, ডাক্তার দেখে যেটা বলবেন যে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের একটা সার্টেন কম্বিনেশন কিন্তু প্রায় ওষুধের মতন কাজ করে এক্ষেত্রে মেন্টাল হেলথ রেস্টোর করার ক্ষেত্রে। দেখা যাবে ডিপ্রেশন অনেকটা কমে যাচ্ছে, অ্যাংজাইটি হয়তো অনেকটা কমে যাচ্ছে। ডাক্তার যদি মনে করেন যে পেশেন্টের সেই কন্ডিশন আছে যেখানে এই প্রিবায়োটিক প্রোবায়োটিকের এই সার্টেন কম্বিনেশন যেটা কিনা মেন্টাল হেলথের ক্ষেত্রে এত বড় একটা রোল প্লে করবে ক্লিনিক্যাল কন্ডিশনে, সেটাকে সাইকোবায়োটিক্স বলা হয়। তো ডাক্তার যদি মনে করেন তাহলে সেই পার্টিকুলার কম্বিনেশন দিয়ে উনি আর অন্য কোনো রকম ওষুধ ছাড়া এটাকে কন্ট্রোল করে দিতে পারেন। সাধারণত আমরা এখন অব্দি যেটা দেখেছি সেটা হচ্ছে মাইল্ড টু মডারেট
ডিপ্রেশন বা অ্যাংজাইটির ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। তার উপরে চলে গেলে মানে মডারেট বা মডারেট টু সিভিয়ারে এখন অব্দি কোনো স্টাডি নেই যে সেটা ভালো কাজ করছে। আহ, এই অব্দি সাইকোবায়োটিক্স এর একটা দারুণ রোল আছে। আচ্ছা, নতুন একটা টার্ম শিখলাম আজকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, সাধারণ দর্শক বন্ধুদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমাদের রান্নাঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমরা আমাদের মন ভালো রাখতে পারি, এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। কিন্তু তবুও আমি বলবো এই ধরনের ডায়েটে যাওয়ার আগে মানে সাইকোবায়োটিক ডায়েটে যাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে নিতে হবে। কখন কোন আহ, পরিস্থিতিতে ডাক্তারকে আমি বলবো যে আমার পেটটা একটু গন্ডগোল করছে, বা আমার জানি না কেন পেটের থেকেই হচ্ছে কিনা জানি না, আমার সবসময় কিরম যেন একটা উইক লাগছে, গা গুলাচ্ছে, বা হোয়াট এভার যা 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 হতে পারে সিমটম। আমরা যে মানে জেনারেলি যেটা বললাম যে শরীরটা খারাপ লাগছে, আচ্ছা একটু শুয়ে নি, বা একটু ঘুমিয়ে নি, বা একটু জল ভাত খেয়ে নি, বা একটু জলমুড়ি খেয়ে নি, এই করেই আমরা কাটিয়ে যাচ্ছি মোটামুটি। আর না হলে ওই ওষুধের দ্বারস্থ হওয়া, আজকে এন্টারোকুইনাল, কালকে নরফ্লক্স, পরশু পুদিনহারা, এই করে কাটিয়ে যাচ্ছি, তারপরে কাঁচকলা তো রয়েইছে, এই করে কাটিয়ে যাচ্ছি। কোন ক্ষেত্রে আমরা এই জায়গাটাকে ব্রেক করে ডাক্তারের কাছে রিয়েলি যাব, গিয়ে এটাকে আলোচনা করব, কোন ডাক্তারের জাংচার? কাছে যাওয়া উচিত এমনিতে, মানে যদি দেখা যায় যে একটা সার্টেন মানে একটা সার্টেন ক্লিনিক্যাল কন্ডিশন বলতে আমি এইটা বোঝাচ্ছি যে ধরুন একটা ক্রনিক পেট খারাপ বা ক্রনিক্যালি ভালো থাকছে না কারোর পেটটা, এবং একই সঙ্গে মনও ভালো থাকছে না, থাকা সম্ভব নয়। আপনার পেট খারাপ থাকলে আপনি কিছুতেই মানে মন ভালো রাখতে পারবেন না, সম্ভব নয়। সেটা কেন নয় সেটা আমরা আগে ডিসকাস করলাম। ডিসকাস করলাম। কিন্তু একটু ক্রনিক্যালি যদি জিনিসটা হয় যে বেশ কিছুদিন চলে গেল কিন্তু তা সত্ত্বেও সারছে না, তখন ডেফিনেটলি ডাক্তারের কাছে গিয়ে অন্তত এই পরামর্শটা নেওয়া দরকার যে সত্যি সত্যি ডিসবায়োসিস হয়েছে কিনা। মানে এই যে গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়ার যে ভারসাম্যটা, গুড ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সংখ্যাটা ব্যাড ব্যাকটেরিয়ার থেকে বেশি হওয়া উচিত। এই ভারসাম্যটা বেশ ভালো রকম ভাবে নষ্ট হয়ে গেলে তাহলে এই ধরনের সিমটম আমরা দেখতে পাই। সেটা ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত, কারণ ব্যাপারটা যাতে আরো খারাপ না হয় তার আগেই। কারণ যদি একটু তাড়াতাড়ি যাওয়া যায় না তাহলে হয়তো ডাক্তারবাবু ওষুধ নাও দিতে পারে, উনি হয়তো ডায়েটারি কিছু চেঞ্জ করেই জিনিসটাকে ঠিক করে দিতে পারেন। কৌশিক, এই যে ওষুধ খেয়ে, মানে অ্যান্টিবায়োটিক খেলাম, পেটটা গন্ডগোল হলো, বা বেশ কিছুদিন ধরে কেন জানি না পেটটা গন্ডগোল করছে, এক্স্যাক্টলি স্টমাক আপসেট নয়, বাট কিছু একটা হচ্ছে, এটাকে কি ভেরি নাওয়াডেজ ফ্রিকুয়েন্টলি ইউজ টার্ম লিকি গাট, এটাকে কি লিকি গাট বলে? লিকি গাট হতেও পারে। লিকি গাট হয়েছে কিনা সেই ডিসিশনটা ডাক্তারবাবু নেবেন, উনি দেখে বুঝবেন। লিকি গাট সিনড্রোম কিন্তু দেখা যায়, ইনফ্যাক্ট আমরা যদি পরে কখনো সুযোগ হয় আমরা ডিসকাস করবো যে লং কোভিড এর ফলে কি করে লিকি গাট সিনড্রোম আজকের দিনেও দেখা দেখা যাচ্ছে। 2020 সালে যে সমস্যাটা শুরু শুরু হয়েছিল সেই সব সমস্যায় ভোগা মানে কোভিডে ভোগা পেশেন্টদের আজকে অব্দি লিকি গাট দেখা যাচ্ছে। লিকি গাট আটকানোর কিন্তু মানে লিকি গাটকে সিমেন্টিং করে দেওয়ার মানে একটা গাটের না একটা পোর্শনটা কিছুটা মানে গাটের যে ওয়াল গুলো সেই গাটের ওয়ালে কিছুটা পোরাস কন্ডিশন দেখা যায়, মানে আচ্ছা ছিদ্র আচ্ছা। হয়েছে এরকম কন্ডিশন। সেই ছিদ্রটা খুবই ছোট, কিন্তু সমস্যাটা কি হয় এখান থেকে টক্সিনটা ব্লাডে মিশে যায়। মানে গাটের ভেতরে যে টক্সিনটা থাকার কথা এবং যেটা আদতে আমাদের শরীর থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়ার কথা সেইটা ব্লাডে মিশে যায়। তো ব্লাডটা টক্সিকেটেড হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে নানা ধরনের লো গ্রেড ইনফ্লামেশন, লো গ্রেড ফিভার, এরকম প্রচুর সিমটম আমরা দেখতে পাই যার মূল কারণটা লিকি গাট। বোন ব্রথ একটা ভীষণ ভালো জিনিস, মানে এই মাংসের হাড়ের মধ্যে যে পার্টিকুলার জিনিসটা থাকে যেটাকে আমরা আহ, চলতি কথায় হ্যাঁ টেংরি হ্যাঁ বলি। চিংড়ির ভেতরে জিনিসটা যে ম্যারো হ্যাঁ পোর্শনটা ওটা হ্যাঁ এই হ্যাঁ। বোন ব্রথ সিমেন্টিং এর গাট সিমেন্টিং এর জন্য ভীষণ ভালো কাজ করে। কিন্তু লিকি গাট সিনড্রোম যদি হয়েছে বলে কেউ মনে করেন তিনি নিজে নিজে কোনো ডায়েট ফলো করবেন না, ডাক্তারকে দেখাবেন। ডাক্তার এরকমই কোনো একটা ডায়েটারি অ্যাপ্রোচ দেবেন যেটা ডাক্তার তার পক্ষে ঠিক মনে মনে করবেন, এবং এটা খুব সহজে সমাধান হয়ে যাবে। লিকি গার্ড কিন্তু খুব বড় কোনো ব্যাপার না যদি ঠিক সময় ধরা ধরা পড়ে। যদি কারোর মনে হয় যে আমরা যে সিমটম গুলো বললাম তাতে
কারো লিকি গার্ড সিনড্রোম দেখা যাচ্ছে, নিজের থেকে কোনো ডায়েটারি অ্যাপ্রোচ নেবেন না। আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখাবেন, উনি যে ডায়েটারি অ্যাপ্রোচ আপনার জন্য সঠিক বলে মনে করবেন সেটাই ফলো করবেন। ব্যাপারটা কিন্তু খুব ভয়ের নয় যদি সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নেওয়া যায়। বুঝতে পেরেছি। আই থিঙ্ক সর্বপ্রথম হচ্ছে এই যে টপাটপ নিজে নিজে আমরা ওষুধ খেয়ে ফেলছি। কখনো কাউকে শুনি এই তো আমার কিরকম একটা লাগছিল আমি ওমেস খেয়ে নিলাম, কখনো নরফ্লক্স, কখনো কিছু একটা অমুক খেয়ে নিলাম। তো আমি নিজেই আমার বাড়িতেই দেখেছি লোকজনকে মানে সেলফ ফটাফট মেডিকেশন, ওষুধ সেলফ খেয়ে নিতে। মেডিকেশন ভয়ঙ্কর ব্যাপার। আমি একটা পার্টিকুলার জিনিসের দিকে দর্শক বন্ধুদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, সেটা হচ্ছে এই যে মেন্টাল হেলথের কথা বলে শর্মিষ্ঠাদি এই এপিসোড শুরু শুরু করেছিলেন। উম, একটা পার্টিকুলার ট্রেন্ড দেখা যাচ্ছে যেখানে হয়তো ভবিষ্যতে, আজকে নয়, ভবিষ্যতে আহ, এক ধরনের আমরা একটু আগে ডিসকাস করেছি যে মাইল্ড টু মডারেট ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে কিভাবে সাইকোবায়োটিক্স খুব ভালো রোল প্লে করে। আহ, একটা না বিশেষ হরমোনের কথা বলছি, যখন গাট থেকে বেরোয় তখন সেটা হরমোন, যখন ব্রেন থেকে বেরোয় তখন সেটা নিউরো ট্রান্সমিটার, সেরোটোনিন। এই নামটা সবাই জানেন। এই সেরোটোনিন ওষুধের মাধ্যমেও আমাদের শরীরে, মানে যাতে কিনা ব্লাড সেরোটোনিনটা ঠিক থাকে এমন ওষুধ কিন্তু মানসিক রোগের চিকিৎসায় ভীষণভাবে ব্যবহার করা হয়। হুম, ডিপ্রেশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই ধরনের আহ, অসুখ এবং আরো অনেক কিছু। সেখানে ডাক্তাররা এই মানে ব্লাড সেরোটোনিন ঠিক রাখার জন্য একটা বিশেষ ধরনের আহ, উম, ওষুধ আছে আর কি, সেটা ভীষণভাবেই ইউজ করেন। একটা ট্রেন্ড শুরু হচ্ছে আস্তে আস্তে, ভবিষ্যতে হয়তো সেটা আরেকটু স্পষ্ট হবে। সেটা হচ্ছে সাইকোবায়োটিক্স এর অ্যাপ্লিকেশনে, মানে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের অ্যাপ্লিকেশনে এই সেরোটোনিন বাড়াবার, মানে ব্লাডে সেরোটোনিন বাড়াবার আহ, ওষুধকে কিছুটা রিপ্লেস করা যায়। কিছুটা রিপ্লেস করা যায় মানে কিরকম, যখন মাইল্ড টু মডারেট বা মাইল্ডই ধরুন একটু বেশি, মাইল্ডের থেকে একটু বেশি, এই এই মানে কার কতটা ইন্টেন্সিটি মানসিক সমস্যা, সেটা একমাত্র ডাক্তাররাই ঠিক করতে পারবেন। সুতরাং ডাক্তাররাই এটা ঠিক করবেন, পেশেন্ট নয়। আহ, প্রথমে একটা ডায়েটারি অ্যাপ্রোচ দিয়ে দেখা যায়, সাইকোবায়োটিক্স এর একটা সার্টেন ডায়েটারি অ্যাপ্রোচ দিয়ে, যে কতটা ব্লাড সেরোটোনিন বাড়ানো গেল। যদি মোটামুটি সিগনিফিকেন্টলি বাড়ানো যায় তাহলে হয়তো আর সেরোটোনিন বাড়াবার ওষুধ ডাক্তারবাবু নাও দিতে পারে। এটা একটা দিক খুলে দিচ্ছে আস্তে আস্তে, মানে ক্লিনিক্যাল নিউট্রিশন এদিক থেকে একটা দিক খুলে দিচ্ছে, যাতে কিনা ভবিষ্যতে আমরা যেগুলোকে সাধারণভাবে মানসিক রোগের ওষুধ বলে জানি, তার কিছুটা আমরা কিন্তু আমাদের রান্নাঘরে রাখা বিভিন্ন খাবার দিয়ে সাবস্টিটিউট করে দিতে পারবো। তবে এখনো বলছি, পুরো ব্যাপারটাই ডাক্তাররা ঠিক করবেন, পেশেন্ট নয়। ডাক্তাররা মনে করলে তবেই এই ধরনের ডায়েটারি অ্যাপ্রোচ পেশেন্টদের দিয়ে একটা নির্দিষ্ট সময় অবধি দেখবেন যে কিরকম রেজাল্ট হয়। কৌশিক, মোটামুটি শেষের দিকে চলে এলাম। শেষ করার আগে আমি বলবো, তুমি একটু ওভারঅলটা তাহলে, এই যে মন ভালো রাখা, শরীর ভালো রাখা, পেট ভালো রাখা, মন ভালো রাখা, শরীর ভালো রাখা, ওভারঅল একটা গুড লাইফস্টাইল তাহলে আমরা ফলো করলাম। এবং দিস ক্যান অ্যাকচুয়ালি, তুমি তোমার এক্সপার্টিজ লাইফস্টাইল ট্রান্সফরমেশন, এই যে লাইফস্টাইল ট্রান্সফরমেশনে এটা যে একটা কত বড় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কি বলবো রিকোয়ারমেন্ট, যে the a communication, correct communication between the gut and the brain, এটার সম্বন্ধে তুমি একটা একটা ছোট ওভারঅল সামারি যদি করে বলো। কারণ এতক্ষণ ধরে তো আমরা প্রচুর গল্পর মধ্যে দিয়ে বললাম, কিন্তু একটা টোটাল সামারাইজ তুমি যদি করো এন্ডে এসে, আমার মনে হয় সেটাতে মানুষের অনেক হেল্প হবে। একটা টার্ম বলতে পারি যেটা ভীষণ চলছে, টার্মগুলো মাথায় রাখার দরকার নেই কিন্তু জিনিসগুলো না এত গুরুত্বপূর্ণ যে টার্মগুলো চলেই আসে। গাট ব্রেন অ্যাক্সিস, এই গাট ব্রেন অ্যাক্সিসটা তৈরি হলো কি করে, এখানে ব্রেন, গাট আছে এরকম ধরুন মানুষের মাথায় এখানে মানে ফার্স্ট গাটা, ফ্লোর আর থার্ড ফ্লোর মেবি। এই যে কানেকশনটা, মানে একটা পার্টিকুলার
টেলিকমিউনিকেশনের মতন একটা কানেকশন তৈরি হয়েছে ভেগাস নার্ভ ফাইবার দিয়ে, এইভাবে কানেক্টেড হয়ে আছে। এই পার্টিকুলার অ্যাক্সিসটা মানে আমি এখান থেকে গার্ড পর্যন্ত মানে ব্রেন থেকে গার্ড পর্যন্ত যেটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে সেই অ্যাক্সিসটা কিন্তু ভেগাস নার্ভ হয়ে নামবে, মানে ভেগাস নার্ভ এই দুটো পয়েন্টকে কানেক্ট করছে। এটাকেই আমরা গার্ড ব্রেইন অ্যাক্সিস বলি। এই গার্ড ব্রেইন অ্যাক্সিস আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এই দুটোর উপর এত ইমেন্স তার প্রভাব কল্পনা করা যায় না। গার্ড ব্রেন অ্যাক্সিস যদি সঠিকভাবে কাজ করে তাহলে পরে আমাদের ইমিউনিটি ভালো থাকবে, ভেরি ফার্স্ট প্লেস। ভীষণ মানে ইম্পর্টেন্ট। ইমিউনিটি ভালো থাকবে, ভীষণভাবে ইমিউনিটি ভালো থাকবে যদি গার্ড ব্রেন অ্যাক্সিস প্রপারলি কাজ করে। গার্ড ব্রেন অ্যাক্সিসকে কি করে ভালো রাখা যায় সেটা নিয়ে তো আমরা এতক্ষণ বললাম। এবার কি কি সুফল পেতে পারি সেটা বলছি। ইমিউনিটি ভালো থাকবে, মেন্টাল হেলথ ভালো থাকবে, ফিজিক্যাল হেলথের কথা বলছি। প্রচুর ক্রনিক ডিজিজ হয় যেগুলো কিনা আমরা মনে করি যে হয়তো হয়ে গেছে, কেন হলো বুঝতে পারছি না, কোনো নোন রিজন নেই তার পেছনে। কিন্তু সত্যি সত্যি যদি একটু থরো ইনভেস্টিগেট করা যায় পেশেন্টের হিস্ট্রি নিয়ে, দেখা যায় যে সেটা একটা উইক গাট থেকে স্টার্ট হয়েছে। সেই গাটের যে মাইক্রোবায়োম কনস্টিটিউশন, মানে এই গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া মিলে যে টোটাল মাইক্রোবায়োমটা তৈরি হয়, এই মাইক্রোবায়োমের যে জগৎটা সেটা কোনো কারণে ডিস্টার্ব হয়ে গেছিল বেশ ভালো রকম ভাবে। তার একটা প্রধান কারণ হতে পারে স্ট্রেস। দেখুন এখানে না ভাইস ভার্সা রিলেশনশিপ আছে। স্ট্রেস গুড ব্যাকটেরিয়া মারে, গুড ব্যাকটেরিয়া কমে গেলে স্ট্রেস তৈরি হয়। মানে কোনো কারণে গুড ব্যাকটেরিয়া মারা গেল, অ্যান্টিবায়োটিক, তাতেও আপনি মেন্টালি খারাপ থাকবেন, ফিজিক্যালি তো বটেই। আর কোনোভাবে পারিবারিক সমস্যা, কাজের জগতের সমস্যা, এইসব কারণে যে স্ট্রেস তৈরি হয়, সেই স্ট্রেসে কিন্তু গুড ব্যাকটেরিয়া গুলো মরবে। তার কারণ কর্টিসল নামে একটা পার্টিকুলার হরমোন, যেটা স্ট্রেস বাড়লেই, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেস দুটোই যদি বাড়ে, দুটোর ক্ষেত্রেই রিলিজ হয়। কর্টিসল কিন্তু বেসিক্যালি গুড ব্যাকটেরিয়াকে মারে। সুতরাং গুড স্ট্রেস গুড ব্যাকটেরিয়াকে মারবে। এই স্ট্রেসটাকে আমরা যতভাবে পারি অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি স্ট্রেস গুড ব্যাকটেরিয়াকে মারে, তাহলে কিন্তু একটা অদ্ভুত ভিশাস সাইকেল শুরু হয়ে যাবে, যে গুড ব্যাকটেরিয়া কম, আরো বেশি স্ট্রেস। সেখানে স্ট্রেস কমানোর ওষুধ খুব ভালো কাজ নাও করতে পারে, কারণ সে শুধু সিমটমটাকে ম্যানেজ করছে কোনো না কোনো ভাবে, রুট কজটাকে রুট ম্যানেজ কজটাকে করছে না। ম্যানেজ করা যাচ্ছে না। সেই কারণের জন্য কিন্তু আমরা গাট ব্রেন অ্যাক্সেস নিয়ে এতগুলো কথা বললাম। তার মূল কারণটা হচ্ছে এই, যে আমাদের যাবতীয় শরীর এবং মন খারাপের প্রায় 65 to 70% শুরু হয় আমাদের গাট থেকে। when your gut is healthy you are healthy। পেট তো ভালো তো মন ভালো। যে কোনো ভাবে হোক আমাদের গাটকে ভালো রাখতেই হবে। কিভাবে রাখা যায় সেগুলো বললাম। এবার কিছু সহজ উপায় বলি, সেটা হচ্ছে ওই সব প্রিবায়োটিক প্রোবায়োটিক তো আছেই, এর বাইরে যথেষ্ট পরিমাণে জল খাওয়া, ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু না পারা যায় যতটা পারা যায় হাঁটা, মিউজিক যার যেটা পছন্দ সেটা শোনা, রাত্রের ঘুমটা যতটা পারা যায় সঠিক সময়ে ঘুমানো এবং সঠিক পরিমাণে ঘুমানো, এইগুলো সবই কিন্তু ওই গুড ব্যাকটেরিয়ার হেলথের জন্য দরকার। শুধু আমাদের হেলথের জন্য দরকার বলে আমরা মনে মনে করি, গুড হ্যাবিট গুলো ওই গুড ব্যাকটেরিয়া গুলোর হেলথের জন্য কিন্তু ভীষণভাবে দরকার। এই হ্যাবিট গুলো যদি ঠিকঠাক মতন ভাবে করা যায়, অ্যালং উইথ দ্য আদার থিংস যেগুলো আমরা বলেছি, তাহলে কিন্তু ওই মাইক্রোবায়োমের ব্যালেন্স ঠিকঠাক থাকবে। থ্যাংক ইউ কৌশিক। তাহলে আমরা বুঝে নিলাম যে কেন আহ, আমরা শুরু করেছিলাম পেট ভালো যার মন ভালো তার। আমরা বুঝলাম যে ভালো খাওয়া, ভালো ঘুম, ভালো করে এক্সারসাইজ করা বা নিজেকে সুস্থ রাখার জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেটা আমি প্রথম দিন বলেছিলাম যে আমাদের জীবনের ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এই ব্যালেন্সটাকে মেনটেন করা, এগুলো সব কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের পেট, অন্ত্র বা ইন্টেস্টাইন। আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। আপনাদের ফিডব্যাকের ওপরে আমি আবার নেক্সট এপিসোড আমি আর কৌশিক নিয়ে আসবো। তাহলে উই ক্যান ডিসকাস মোর অ্যাবাউট ইট। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাদেরকে জানাবেন প্লিজ। আজকে আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, ভালো খাবেন, সুস্থ থাকবেন। আমাদের পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। আজকে এখানেই বাই বাই বলছি। টাটা।